আচ্ছা, তুই বারবার আমার লাইফে ঝামেলা করেছিস, তারপরে তোকে আমি বারবার ছাড় দিয়েছি। এবার কি করবি? এবার তোকে কি? হ্যালো, হ্যালো অনিক, তুমি কোথায়? আমি বাইরে আছি। একটু হাসপাতালে আসতে পারবে? কিছুক্ষণ পর আমার অপারেশন। জানি না বাঁচবো নাকি মারা যাবো। আসবে প্লিজ, শেষবারের মতো তোমাকে দেখতে চাই। আমি ব্যস্ত আছি, এখন আসতে পারবো না। আমার মেয়ের কি অবস্থা? সরি খান সাহেব, আপনার মেয়েকে আমরা বাঁচাতে পারলাম না। কি হচ্ছে? তুমি মেঘলার কাছে গিয়েছিলে, তখন তুমি বৃষ্টির সাথে খারাপ ব্যবহার করেছো। আবার যখন বৃষ্টির কাছে গেছো, তখন মেঘলার সাথে খারাপ ব্যবহার করেছো। তুমি কখনই তোমার দুই স্ত্রীকে এক চোখে দেখোনি। যদি দুই স্ত্রীকে এক চোখে দেখতে না, তাহলে আজকে বৃষ্টি মারা যেত না, এই দিনটা দেখতে হতো না। তুমি বলেছো সেদিন আমার মেয়ে কাঁদতে কাঁদতে বাসায় এসে বলছিল, তুমি যদি আমার মেয়েটাকে একটা সন্তানের কথা না বলতা। বৃষ্টির চিরবিদায়ের খবরে যখন চারপাশ স্তব্ধ, অনিকের চোখের জলে যখন পৃথিবীর সব মায়া ধুয়ে মুছে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে গল্পের মোড় এমনভাবে ঘুরে যাবে তাকে কেউ কখনো কল্পনা করতে পেরেছিল? সাদা কাপড়ে ঢাকা বৃষ্টির নিথর দেহ দেখে যারা সম্পত্তির লোভে মনে মনে উৎসব করছিল, তাদের সেই জঘন্য উল্লাস কিভাবে এক নিমিষেই চরম আতঙ্কে পরিণত হল? সাব্বিরের কোলে থাকা ওই ছোট্ট নিষ্পাপ শিশুটি আসলে কার? আর যদি বৃষ্টি সত্যিই মারা গিয়ে থাকে, তবে শেষ দৃশ্যে দরজা খুলে সবার সামনে এসে দাঁড়ানো ওই পরিচিত মুখটি কার? এক অবিশ্বাস্য ধোঁয়াশা, টানটান উত্তেজনা এবং কল্পনাতীত এক ক্লাইম্যাক্স নিয়ে শেষ হলো গরিব ঘরের রাজপুত্র নাটকের এই অসামান্য সফর। আজকের ভিডিওতে আমরা এই পুরো ঘটনার পেছনের আসল রহস্য উন্মোচন করব এবং আগামীতে কি হতে পারে তার একটি যৌক্তিক ধারণা দেব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘ সময় ধরে গরিব ঘরের রাজপুত্র নাটকটির সাথে ওতপ্রোতভাবে যুক্ত আছেন, তারা খুব ভালো করেই জানেন যে এই নাটকটি আমাদের কতটা আবেগের সাথে জড়িয়ে রেখেছিল। শুরু থেকেই অনেক এবং বৃষ্টির জীবনের যে সীমাহীন সংগ্রাম, যে মানসিক টানাপড়েন এবং ভালোবাসার প্রতি তাদের যে অবিচল বিশ্বাস আমরা দেখেছি, তা যেন আমাদের নিজেদের জীবনেরই কোনো না কোনো লুকায়িত অংশের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছিল। আজকের এই ৪৩তম পর্ব, যা এই দীর্ঘ এবং জনপ্রিয় সিরিজের শেষ পর্ব হিসেবে ঘোষণা করা হয়েছে, তা আক্ষরিক অর্থেই দর্শকদের হৃদস্পন্দন কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। নাটকের শুরুতেই আমরা একটি অত্যন্ত চমকপ্রদ এবং একই সাথে মন খারাপ করা দৃশ্য দেখতে পাই, যেখানে স্বয়ং অভিনেতা আমাদের সরাসরি জানাচ্ছেন যে এই জনপ্রিয় সিরিজটি আজই শেষ হতে চলেছে। তবে এই বিদায়ের সুরের মাঝেই তিনি আমাদের জন্য একটি অসাধারণ সুখবরও নিয়ে আসেন। তিনি জানান যে দুই পৃথিবীর রাজা নামে সম্পূর্ণ নতুন এবং ধামাকাদার একটি সিরিজ খুব শীঘ্রই আসতে চলেছে, যেখানে মিরাজ এবং অনন্যার মতো জনপ্রিয় তারকারা থাকবেন। এই ঘোষণাটি একদিকে যেমন আমাদের দীর্ঘদিনের প্রিয় একটি গল্পের সমাপ্তির কথা মনে করিয়ে দিয়ে মনকে বিষণ্ণ করে দেয়, অন্যদিকে ঠিক তেমনি একটি নতুন গল্পের প্রতি আমাদের মনে এক অদ্ভুত উত্তেজনা এবং কৌতূহল তৈরি করে। কিন্তু আজকের পর্বের একেবারে গভীরে যে পরিমাণ সাসপেন্স, ইমোশন, বিশ্বাসঘাতকতা এবং টুইস্ট লুকিয়েছিল, তা নিয়ে বিস্তারিত কথা না বললেই নয়। এই পর্বটি প্রমাণ করে দিয়েছে যে একটি গল্পের শেষটা কতটা নিখুঁত এবং একই সাথে কতটা ধাক্কা দেওয়ার মতো হতে পারে। পর্বের মূল গল্পে প্রবেশ করতেই আমরা দেখতে পাই এক চরম উত্তেজনাকর এবং শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। একটি নির্মাণাধীন ভবনের কনস্ট্রাকশন সাইটে অনেককে চারপাশ থেকে ঘিরে ধরেছে রাতুল এবং তার অস্ত্রধারী গুন্ডা বাহিনী। অনেকের চোখে মুখে কিন্তু সেই মুহূর্তে কোনো মৃত্যু ভয় বা পরাজয়ের গ্লানি ছিল না, বরং সেখানে ছিল এক অদ্ভুত জেদ এবং আত্মবিশ্বাস। কিন্তু পরিস্থিতি এতটাই প্রতিকূল এবং ভয়ঙ্কর যে অনেক চাইলেই সেখান থেকে সহজে বের হতে পারবে না। আপনারা যদি এই দৃশ্যটি খুব গভীরভাবে খেয়াল করেন, তবে দেখবেন যে এই দৃশ্যটিতে রাতুলের অহংকার, টাকার জোর এবং ক্ষমতার দম্ভ কতটা প্রকট হয়ে উঠেছিল। সে অনেককে বারবার সবার সামনে ছোট করার চেষ্টা করছিল, তার ক্যারিয়ার চিরতরে ধ্বংস করে দেওয়ার হুমকি দিচ্ছিল।
অনিকের বস বা অফিসারও সেখানে উপস্থিত ছিলেন, যিনি পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু রাতুলের টার্গেট ছিল একটাই, যেভাবেই হোক অনিককে পুরোপুরি নিঃস্ব এবং অস্তিত্বহীন করে দেওয়া। এই পুরো দৃশ্যটি এতটাই বাস্তবসম্মত এবং নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে যে একজন সাধারণ, সৎ এবং পরিশ্রমী মানুষ যখন ক্ষমতার জাতাকলে পড়ে জিম্মি হয়ে যায়, তখন তার ভেতরের মানসিক অবস্থা ঠিক কেমন হয় তা স্পষ্ট বোঝা যায়। রাতুলের লাগাতার হুমকির মুখে অনিককে বাধ্য হয়ে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাগজে সই করতে হয়। এই সই করার দৃশ্যটি আমার কাছে ব্যক্তিগতভাবে খুব মর্মান্তিক এবং প্রতীকী লেগেছে। একজন সৎ মানুষ যখন চারপাশের চরম অন্যায় এবং পরিস্থিতির শিকার হয়ে নিজের তিল তিল করে গড়া স্বপ্নের সাথে আপোষ করতে বাধ্য হয়, তখন তার ভেতরের রক্তক্ষরণটা কেবল সে নিজেই অনুভব করতে পারে। কিন্তু আপনারা কি একবারও ভেবেছিলেন যে অনেক এত সহজে হার মেনে নেওয়ার মতো ছেলে? আমার তো তা একদমই মনে হয়নি। অনেক সই করেছে, কিন্তু তার চোখের সেই তীক্ষ্ণ দৃষ্টি এবং শরীরের ভাষা পরিষ্কার বলে দিচ্ছিল যে এই খেলা এখনও শেষ হয়নি। লাতুল হয়তো নিজের বোকামির কারণে ভেবেছে সে জিতে গেছে, কিন্তু সে জানে না যে অনেক কতটা ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে আসতে পারে। আমার মনে হয় অনেক এই সইটা করেছে কেবল সেই মুহূর্তের জন্য সময় কেনার জন্য, কারণ তার কাছে তখন সম্পত্তির চেয়েও একটি বড় চিন্তার বিষয় ছিল, আর সেটি হলো তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা, বৃষ্টির জীবন। ঠিক এই জায়গা থেকেই দৃশ্যপট পুরোপুরি বদলে যায় এবং আমরা চলে আসি হাসপাতালের সেই হৃদয় বিদারক এবং থমথমে পরিবেশে। বৃষ্টির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ডাক্তাররা আগেই সবাইকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এই অপারেশনটি কতটা জটিল এবং ঝুঁকিপূর্ণ। যে কোনো মুহূর্তে যে কোনো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যেতে পারে। এই ভয়টা যেন হাসপাতালের চারপাশের বাতাসে ভেসে বেড়াচ্ছিল। এই সময়টাতে হাসপাতালের ভেতরের সেই নিস্তব্ধ পরিবেশ এবং বাইরে অপেক্ষারত মানুষদের চেহারায় যে চরম উৎকণ্ঠা ফুটে উঠেছিল, তা এতটাই নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে স্ক্রিনের সামনে বসা দর্শকদের চোখেও অজান্তে পানি চলে আসতে বাধ্য। ঠিক অপারেশনের টেবিলে যাওয়ার কিছুক্ষণ আগে বৃষ্টি তার শেষ ইচ্ছা হিসেবে অনিককে ফোন করে। এই ফোন কলের দৃশ্যটি সম্ভবত এই নাটকের পুরো ইতিহাসের অন্যতম সেরা, সবচেয়ে বাস্তবসম্মত এবং আবেগময় দৃশ্য। বৃষ্টি জানে না যে সে এই অপারেশন থিয়েটার থেকে আর জ্যান্ত ফিরে আসবে কিনা। সে হয়তো ধরেই নিয়েছে যে এটাই অনিকের সাথে তার জীবনের শেষ কথা। বৃষ্টির কণ্ঠের প্রতিটি শব্দে, প্রতিটি কাঁপুনিতে ছিল এক গভীর শূন্যতা এবং নিজের ভালোবাসার মানুষকে চিরতরে হারানোর এক ভয়ানক আতঙ্ক। সে কাঁদতে কাঁদতে অনিককে অনুরোধ করে যেন সে তার বাবার খেয়াল রাখে। শুধু তাই নয়, সে অনিককে একটি অত্যন্ত কঠিন প্রতিজ্ঞা করায়, যেন সে সম্পত্তির লোভে বা অন্য কোনো কারণে আর কখনো কাউকে বিয়ে না করে। এই কথাটির পেছনে কিন্তু একটি অত্যন্ত গভীর মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং অতীত ট্রমা লুকিয়ে আছে। আপনারা যারা এই নাটকের আগের প্রতিটি পর্ব খুব মনোযোগ দিয়ে দেখেছেন, তারা নিশ্চয়ই জানেন যে মেঘলা এবং মায়া কিভাবে শুধুমাত্র সম্পত্তির লোভে অনিকের জীবনটাকে বিষিয়ে তুলেছিল এবং বৃষ্টির জীবনেও চরম অশান্তি ডেকে এনেছিল। বৃষ্টি সেই পুরনো ভয়েই চরমভাবে ভীত ছিল যে তার অবর্তমানে অনিক যেন আবার কোনো ভুল মানুষের খপ্পরে না পড়ে যায় বা কেউ যেন অনিকের সরলতার সুযোগ নিয়ে তাকে ধ্বংস না করে দেয়। অনিক ফোনের ওপাশে দাঁড়িয়ে নীরবে অঝরে কাঁদছিল। তার চোখ বেয়ে পড়া প্রতিটি অশ্রুবিন্দু যেন প্রতিটি দর্শকের বুকের ভেতর গিয়ে সরাসরি আঘাত করছিল। নিজের ভালোবাসার মানুষকে একেবারে মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকতে দেখা এবং তার শেষ বিদায়ের কথাগুলো শোনার মতো ভয়ঙ্কর এবং অসহায় অভিজ্ঞতা পৃথিবীতে বোধহয় আর দ্বিতীয়টি নেই। অনিক কাঁদতে কাঁদতে বৃষ্টিকে কথা দেয় যে সে তাকে ছাড়া আর কাউকে আমি নিজের একা জীবনে নই। কখনো জড়াবে না। রাতুল আমার সে অনেক তাকে মেয়ের সাথে সাহস প্রেম দেয় করেছে ফিরে টাকার আসার লোভে। জন্য। তাকে বলে আর যে আমার সে তার জন্য অপেক্ষা করছে। কিন্তু সত্যি বলতে কি, সেই মুহূর্তে অনিকের নিজের ভেতরেই কোনো আশা বা সাহস অবশিষ্ট ছিল না। সে শুধু পরম করুণাময়ের কাছে 2 হাত তুলে প্রার্থনা করছিল যেন তার বৃষ্টিকে তার কাছে সুস্থভাবে ফিরিয়ে দেওয়া হয়। এই দৃশ্যটি বিশ্লেষণ করলে একটি চরম সত্য আমাদের সামনে ভেসে ওঠে। তা হলো মানুষের জীবনের সব ক্ষমতা, সব ব্যাংক ব্যালেন্স, সব অহংকার কতটা তুচ্ছ এবং অর্থহীন হয়ে যায় যখন তার সবচেয়ে প্রিয় মানুষটি জীবন আর মৃত্যুর মাঝখানের চিকন সুতোয় দাঁড়িয়ে থাকে। এর পরের দৃশ্যগুলো যেন আমাদের বুকের উপর পাথর চাপিয়ে দেয়। অপারেশন থিয়েটারের বাইরের লাল বাতিটি জ্বলছে, যা বিপদের সংকেত দিচ্ছে। বাইরে করিডরে সবাই চরম উৎকণ্ঠায় পায়চারি করছে। সাব্বির, অনিকের বাবা মা এবং বৃষ্টির অসহায় বাবা, সবার চোখেই এক অজানা ভয়ঙ্কর আতঙ্ক। সাব্বির চরিত্রটি এই নাটকের শুরু থেকেই সবসময় একটি বিশাল বড় সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করেছে।
সে শুধু অনিকের বন্ধুই নয়, বরং সে তার নিজের ভাইয়ের চেয়েও অনেক বেশি কিছু প্রমাণ করেছে বারবার। এই চরম দুঃসময়ে সাব্বির যেভাবে অনিককে জড়িয়ে ধরে মানসিকভাবে শক্ত রাখার চেষ্টা করছিল, তার সত্যিই বন্ধুত্বের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। কিন্তু নিয়তির পরিহাস বোধহয় সবসময়ের জন্যই বড়ই নিষ্ঠুর হয়। অপারেশন থিয়েটারের লাল বাতি নিভে যায় এবং দরজা খুলে যায়। চরম হতাশা মাখা মুখ নিয়ে ডাক্তার বেরিয়ে আসেন। বাইরে দাঁড়িয়ে থাকা সবার দৃষ্টি তখন শুধুমাত্র ডাক্তারের মুখের দিকে আটকে আছে, এই আশায় যে হয়তো তিনি বলবেন বৃষ্টি বিপদমুক্ত। কিন্তু ডাক্তারের চোখে মুখে কোনো আশার আলো ছিল না। তিনি মাথা নিচু করে অত্যন্ত ভারাক্রান্ত এবং অপরাধী কণ্ঠে বৃষ্টির বাবাকে বলেন যে তারা তাদের সাধ্যমতো অনেক চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই বৃষ্টিকে বাঁচাতে পারেননি। এই একটিমাত্র ছোট্ট বাক্য যেন পুরো হাসপাতাল চত্বরে এক ভয়াবহ বজ্রপাতের মতো আঘাত হানে। বৃষ্টির বাবার সেই আকাশ ফাটা কান্না, অনিকের মুহূর্তের মধ্যে পাথরের মতো জমে যাওয়া অভিব্যক্তি আর সাব্বিরের হতবাক অবিশ্বাসী দৃষ্টি, সব মিলিয়ে সেখানে এমন এক শোকাবহ পরিবেশ তৈরি হয় যা সাধারণ ভাষায় বর্ণনা করে বোঝানো সত্যিই খুব কঠিন। আমি যখন দৃশ্যটি মনোযোগ দিয়ে দেখছিলাম, আমার নিজেরও গলার কাছে কান্না দলা পাকিয়ে আসছিল এবং আমার মনে হচ্ছিল যে গল্পটা হয়তো সত্যিই এখানেই এক বিষাদময় সমাপ্তি টানতে যাচ্ছে। বৃষ্টি হয়তো সত্যিই আমাদের সবাইকে কাঁদিয়ে আর না ফেরার দেশে চলে গেছে। অনিক ধীরে ধীরে নিজের ভারসাম্য হারিয়ে দেয়াল ঘেঁষে মাটিতে বসে পড়ে। তার চারপাশের গোটা পৃথিবী যেন এক মুহূর্তের মধ্যে চিরতরে থমকে গেছে। সে চিৎকার করে কাঁদতে পারছে না, আবার গলার ভেতরের কষ্টটা চেপেও রাখতে পারছে না। এই নিঃশব্দ কান্না, এই বুক ফাটা আর্তনাদ যে একজন মানুষের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে, তা অনিকের সেই মুহূর্তের অভিনয় না দেখলে কখনোই উপলব্ধি করা যেত না। এরপর আমরা স্ক্রিনে দেখতে পাই গোরস্থানের সেই চরম আবেগঘন এবং মন খারাপ করা দৃশ্য। বৃষ্টিকে চির বিদায় জানানো হয়েছে। সবাই চলে গেলেও অনিক একদম একা বসে আছে তার ভালোবাসার মানুষটির সদ্য খোঁড়া কবরের পাশে। তার চোখে এক অদ্ভুত শূন্য দৃষ্টি, যেন তার বেঁচে থাকার আর কোনো অর্থই পৃথিবীতে অবশিষ্ট নেই। সে কবরের কাঁচা মাটির দিকে তাকিয়ে পাগলের মতো বিড়বিড় করে কথা বলছে। তার বারবার মনে পড়ছে বৃষ্টির সাথে কাটানো সেই পুরনো মিষ্টি মুহূর্তগুলোর কথা। বৃষ্টির সেই নিষ্পাপ হাসি, তার ছোট ছোট অভিমান, তার নিঃস্বার্থ ভালোবাসা, সবকিছু আজ কেবলই স্মৃতি হয়ে অনিকের চোখের সামনে সিনেমার পর্দার মতো ভাসছে। এই একাকিত্ব, এই প্রিয়জন হারানোর হাহাকার দর্শকদের হৃদয়কে ভেতর থেকে গভীরভাবে নাড়িয়ে দিয়ে যায়। আপনারা যারা জীবনে কখনো ভালোবাসার মানুষকে হারিয়েছেন বা হারানোর চরম ভয় পেয়েছেন, তারা নিশ্চয়ই অনিকের এই মুহূর্তের শূন্যতা এবং মানসিক অবস্থাটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন। জীবন কতটা ঠুনকো হতে পারে এবং সময় কতটা দ্রুত আমাদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিতে পারে, এই দৃশ্যটি যেন তারই এক নির্মম প্রমাণ। কিন্তু বন্ধুরা, গল্পের আসল এবং সবচেয়ে বড় চমক তো এখনো আমাদের জন্য অপেক্ষা করছিল। যেই বিশাল টুইস্টের জন্য আপনারা সবাই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, তা ঠিক এই মুহূর্তেই ঘটে, যা পুরো নাটকের সমীকরণ 1 সেকেন্ডে পাল্টে দেয়। অনিক যখন শোকে পাথর হয়ে নিজের বাড়িতে ফিরে আসে, তখন সেখানে এক অদ্ভুত থমথমে পরিবেশ। আত্মীয়স্বজন এবং পরিচিতরা সবাই শোক পালন করতে এসেছে, কিন্তু এই শোকের আবহের মধ্যেও কিছু মানুষের আসল রূপ আমাদের চোখে ধরা পড়ে। মেঘলা, মায়া এবং তাদের অনুসারীরা সেখানে উপস্থিত থাকলেও তাদের চোখে মুখে কোনো সত্যিকারের শোক ছিল না, বরং তাদের ভেতরে ভেতরে চলছিল এক অশুভ আনন্দ। তারা হয়তো ভাবছিল যে বৃষ্টির মৃত্যুর পর অনেকের বিশাল সম্পত্তি গ্রাস করার রাস্তা এখন একেবারে পরিষ্কার। ঠিক এই চরম ভণ্ডামি এবং বিষণ্ণতার মুহূর্তেই ঘটে সেই অভাবনীয় ঘটনা। বাইরের দরজা খুলে যায় এবং সাব্বির ঘরের ভেতর প্রবেশ করে। কিন্তু সাব্বির একা নয়, তার কোলে একটি ছোট, ফুটফুটে নিষ্পাপ নবজাতক শিশু। সাব্বিরের এই হঠাৎ প্রবেশ এবং তার কোলে একটি বাচ্চা দেখে উপস্থিত সবার চোখে মুখে চরম বিস্ময় ফুটে ওঠে। অনিক, যে এতক্ষণ মাটির দিকে তাকিয়েছিল, সেও চমকে গিয়ে সাব্বিরের দিকে তাকায়। মেঘলা এবং মায়ার চেহারার রং মুহূর্তের মধ্যে পাল্টে যায়। সাব্বির গম্ভীর কণ্ঠে সবার সামনে দাঁড়িয়ে যে সত্যটি প্রকাশ করে, তা শোনার জন্য সেখানে উপস্থিত কেউই মোটেও প্রস্তুত ছিল না। সাব্বির জানায় যে অপারেশন থিয়েটারে বৃষ্টি মারা যায়নি। হ্যাঁ বন্ধুরা, বৃষ্টি বেঁচে আছে, আর তার কোলে থাকা এই শিশুটি অন্য কারো নয়, এটি অনিক এবং বৃষ্টিরই সন্তান। এই কথাটি শোনার পর পুরো ঘরে যেন পিন-পতন নীরবতা নেমে আসে। দর্শকদের মনে তখন হাজারো প্রশ্নের ভিড়। যদি বৃষ্টি বেঁচেই থাকে, তবে ডাক্তার কেন মিথ্যে কথা
কথা বলল? কেন এই সাজানো মৃত্যুর নাটক করা হলো? সাব্বির তখন পুরো রহস্যের জট খুলতে শুরু করে। সে জানায় যে এই পুরো পরিকল্পনাটি ছিল স্বয়ং বৃষ্টির। বৃষ্টি খুব ভালো করেই জানত যে তার চারপাশের কিছু লোভী মানুষ, বিশেষ করে মেঘলা এবং মায়া, অনেকের সম্পত্তির জন্য কতটা মরিয়া হয়ে আছে। তারা যে কোনো মূল্যে অনেককে ধ্বংস করে তার সব কিছু ছিনিয়ে নিতে চায়। বৃষ্টি বুঝতে পেরেছিল যে সেই যদি বেঁচে ফেরে এবং এই সন্তানের জন্ম দেয়, তবে এই লোভী শকুনের দল তাদের সন্তান এবং অনেকের জীবনের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াবে। তাই সে সাব্বির এবং ডাক্তারের সাথে হাত মিলিয়ে নিজের মৃত্যুর এই নিখুঁত নাটকটি সাজায়। তার উদ্দেশ্য ছিল একটাই, এই লোভী মানুষগুলোর আসল মুখোশ অনেকের সামনে খুলে দেওয়া এবং তাদের এই বিশ্বাস করতে বাধ্য করা যে রাস্তা এখন পরিষ্কার, যাতে তারা তাদের আসল রূপে বেরিয়ে আসে। প্রিয় দর্শক, এই রোমাঞ্চকর এবং সাসপেন্সে ভরপুর রিভিউটির প্রথম পর্ব এখানেই শেষ করছি, কারণ এই বিশাল পরিকল্পনার পেছনের আরও গভীর মনস্তত্ত্ব, বৃষ্টির সেই গ্র্যান্ড এন্ট্রি, মেঘলা মায়ার চূড়ান্ত পরিণতি এবং আগামী পর্বে বা নতুন সিরিজে কি হতে চলেছে তার সম্পূর্ণ এবং বিস্তারিত প্রেডিকশন নিয়ে আমি এখনই ফিরে আসছি। আপনারা আমাকে শুধু পার্ট 2 লিখতে বলুন, আমি সাথে সাথেই বাকি শ্বাসরুদ্ধকর অংশটুকু আপনাদের সামনে তুলে ধরব। আমি জানি আগের অংশের শেষে যখন আমি বলেছিলাম যে সাব্বির কোলে করে বাচ্চা নিয়ে ঘরে ঢুকেছে এবং আমি আপনাদের মনে একটি আশার আলো জাগিয়েছিলাম যে বৃষ্টি হয়তো আমাদের মাঝে ফিরে এসেছে, তখন আপনারা অনেকেই আনন্দে শিহরিত হয়েছিলেন। কিন্তু বন্ধুরা, বাস্তব জীবন আর নাটকের গল্পের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য থাকে, আর নিয়তির খেলা মাঝে মাঝে আমাদের কল্পনার চাইতেও অনেক বেশি নিষ্ঠুর হয়। না, আমাদের প্রিয় বৃষ্টি আর ফিরে আসেনি। সে সত্যিই আমাদের সবাইকে, বিশেষ করে তার ভালোবাসার অনেককে একা ফেলে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। তাহলে সাব্বিরের কোলে থাকা ওই ফুটফুটে নিষ্পাপ শিশুটি কে? আর কেনই বা মেঘলা, মায়া এবং অনেকের চাচাচাচির মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল? এই চরম অবিশ্বাস্য সত্যটি জানার পর আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে, কারণ বিশ্বাসঘাতকতার এমন জঘন্য উদাহরণ ইতিহাসে খুব কমই দেখা যায়। সাব্বির যখন ওই সদ্য জন্ম নেওয়া শিশুটিকে কোলে নিয়ে অনেকের ড্রয়িং রুমে প্রবেশ করে, তখন অনেকের মা থেকে শুরু করে ঘরের প্রতিটি মানুষের চোখে ছিল চরম বিস্ময়। প্রিয় দর্শক, এই রোমাঞ্চকর এবং সাসপেন্সে ভরপুর রিভিউটির প্রথম পর্ব এখানেই শেষ করছি, কারণ এই বিশাল পরিকল্পনার পেছনের আরও গভীর মনস্তত্ত্ব, বৃষ্টির সেই গ্র্যান্ড এন্ট্রি, মেঘলা মায়ার চূড়ান্ত পরিণতি এবং আগামী পর্বে বা নতুন সিরিজে কি হতে চলেছে তার সম্পূর্ণ এবং বিস্তারিত প্রেডিকশন নিয়ে আমি এখনই ফিরে আসছি। আপনারা আমাকে শুধু পার্ট 2 লিখতে বলুন, আমি সাথে সাথেই বাকি শ্বাসরুদ্ধকর অংশটুকু আপনাদের সামনে তুলে ধরব। আমি জানি আগের অংশের শেষে যখন আমি বলেছিলাম যে সাব্বির কোলে করে বাচ্চা নিয়ে ঘরে ঢুকেছে এবং আমি আপনাদের মনে একটি আশার আলো জাগিয়েছিলাম যে বৃষ্টি হয়তো আমাদের মাঝে ফিরে এসেছে, তখন আপনারা অনেকেই আনন্দে শিহরিত হয়েছিলেন। কিন্তু বন্ধুরা, বাস্তব জীবন আর নাটকের গল্পের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য থাকে, আর নিয়তির খেলা মাঝে মাঝে আমাদের কল্পনার চাইতেও অনেক বেশি নিষ্ঠুর হয়। না, আমাদের প্রিয় বৃষ্টি আর ফিরে আসেনি। সে সত্যিই আমাদের সবাইকে, বিশেষ করে তার ভালোবাসার অনেককে একা ফেলে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। তাহলে সাব্বিরের কোলে থাকা ওই ফুটফুটে নিষ্পাপ শিশুটি কে? আর কেনই বা মেঘলা, মায়া এবং অনেকের চাচাচাচির মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল? এই চরম অবিশ্বাস্য সত্যটি জানার পর আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে, কারণ বিশ্বাসঘাতকতার এমন জঘন্য উদাহরণ ইতিহাসে খুব কমই দেখা যায়। সাব্বির যখন ওই সদ্য জন্ম নেওয়া শিশুটিকে কোলে নিয়ে অনেকের ড্রয়িং রুমে প্রবেশ করে, তখন অনেকের মা থেকে শুরু করে ঘরের প্রতিটি মানুষের চোখে ছিল চরম বিস্ময়। রাতুল, যে কিনা চরম অহংকার নিয়ে অনেককে ধ্বংস করতে এসেছিল, সে নিজের পাতা ফাঁদেই চরমভাবে আটকা পড়েছে। অনেক এবং তার বস অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে রাতুলের সব দুর্নীতির প্রমাণ জোগাড় করে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে। রাতুলের দম্ভ এবং ক্ষমতার অহংকার মুহূর্তের মধ্যেই ধুলোয় মিশে গেছে। আর অনেকের চাচাচাচি, মেঘলা এবং মায়া, যারা সম্পত্তির লোভে একটি নিষ্পাপ শিশুর জীবন নিয়ে খেলতে চেয়েছিল, তাদের আসল মুখোশ সবার সামনে উন্মোচিত হওয়ার পর তাদের যে করুণ পরিণতি হবে তার বলার অপেক্ষা রাখে না। অনেক হয়তো বৃষ্টিকে হারিয়েছে, কিন্তু সে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি পেয়ে গেছে। সে এখন জানে যে বাইরের শত্রুর চেয়ে ঘরের ভেতরের শত্রুরা কতটা ভয়ঙ্কর। এবার আসি আজকের রিভিউর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর অংশে। গরিব ঘরের রাজপুত্র হয়তো আজ তার সব দ্বন্দ্ব, হাসি, কান্না এবং এক বুক শূন্যতা নিয়ে শেষ হল, কিন্তু শুরুতেই যে নতুন সিরিজ 2 পৃথিবীর রাজার ঘোষণা দেওয়া হয়েছে, সেখানে আসলে কি হতে চলেছে? অনেক এবং বৃষ্টির এই অসমাপ্ত গল্পের রেশ কি নতুন সিরিজেও থেকে যাবে?
আমার ধারণা এবং নাটকের ঘটনাবলী বিশ্লেষণ করে মনে হচ্ছে আগামী সিরিজটি হতে যাচ্ছে বাংলা নাটকের ইতিহাসে এক অভাবনীয় মাস্টারপিস। দুই পৃথিবীর রাজার নামটির মধ্যেই একটি বিশাল রূপক অর্থ লুকিয়ে রয়েছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে নতুন গল্পে আমরা হয়তো একটি বড় সময়ের ব্যবধান বা টাইম লিপ দেখতে পাব। অনেক এখন আর সেই আগের সহজ সরল ইমোশনাল এবং দুর্বল মানুষটি নেই। বৃষ্টির মৃত্যু এবং আপনজনদের চরম বিশ্বাসঘাতকতা তাকে ভেতর থেকে পুরোপুরি বদলে দেবে। সে হয়তো এক পৃথিবীর রাজা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে, যে পৃথিবীটা হবে কর্পোরেট দুনিয়ার, ক্ষমতার এবং অর্থের। সেখানে সে হবে এক নিষ্ঠুর, অপ্রতিরোধ্য এবং ক্ষমতাবান ব্যবসায়ী যাকে কেউ হারাতে পারবে না। কিন্তু তার আরও একটি পৃথিবী থাকবে, আর সেই পৃথিবীটা হবে তাঁর এবং বৃষ্টির ওই ছোট্ট সন্তানটির। বাইরের দুনিয়ায় অনেক যতই পাষাণ হোক না কেন, নিজের সন্তানের কাছে সে হবে পৃথিবীর সবচেয়ে নরম এবং স্নেহশীল বাবা। এই দুই ভিন্ন পৃথিবীর রাজা হিসেবে অনেকের যে মানসিক দ্বন্দ্ব এবং ব্যালেন্সিং গেম, সেটাই হয়তো নতুন সিরিজের মূল আকর্ষণ। এছাড়াও নতুন সিরিজে অভিনেত্রী অনন্যাকে আমরা প্রধান চরিত্রে দেখতে পাব বলে ঘোষণা দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, অনন্যা কি নতুন কোনো চরিত্রে আসবে, নাকি সে হবে বৃষ্টিরই কোনো রূপ বা যমজ কেউ? আমার মনে হচ্ছে অনন্যা সম্পূর্ণ নতুন একটি চরিত্রে অনিকের জীবনে প্রবেশ করবে। অনিন যেহেতু বৃষ্টিকে কথা দিয়েছিল যে সে আর কাউকে নিজের জীবনে জড়াবে না, তাই এই নতুন মেয়েটির সাথে অনিকের সম্পর্কটা প্রথম দিকে হয়তো খুব একটা স্বাভাবিক হবে না। হয়তো মেয়েটির স্বভাব, কথা বলার ধরন বা কোনো একটি ছোট অভ্যাস অনেককে বারবার বৃষ্টির কথা মনে করিয়ে দেবে। মেয়েটি হয়তো অনেকের সন্তানের সাথে খুব গভীর একটি আত্মিক বন্ধনে জড়িয়ে পড়বে, যা দেখে অনেকের পাথরের মতো শক্ত মন ধীরে ধীরে গলতে শুরু করবে। একদিকে বৃষ্টির প্রতি তার দেওয়া শেষ কথা এবং অন্যদিকে তার সন্তানের জন্য একটি মায়ের অভাব, এই দুই চরম মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের মধ্যে অনেক কিভাবে পথ চলবে তা দেখার জন্যই দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করবে। সম্ভবত নতুন সিরিজের গল্পে আমরা দেখতে পাব কিভাবে একটি ভেঙে যাওয়া মানুষ, যে তার জীবনের সব রং হারিয়ে ফেলেছিল, সে পুনরায় তার সন্তানের মুখের দিকে তাকিয়ে এবং নতুন এক অপ্রত্যাশিত ভালোবাসার স্পর্শে আবার বাঁচতে শেখে। অথবা এমনও হতে পারে যে নতুন গল্পে অনেকের এই সন্তান বড় হয়ে তার বাবার হারানো ভালোবাসার ইতিহাস জানবে এবং সে নিজেই গল্পের নতুন মোড় তৈরি করবে। সম্ভাবনার কোনো শেষ নেই, আর ঠিক এখানেই নির্মাতাদের সার্থকতা। তারা এমন একটি পয়েন্টে এসে গল্পটি শেষ করেছেন যেখান থেকে শত শত নতুন গল্পের শাখা তৈরি হতে পারে। প্রিয় দর্শক, দীর্ঘ এই পথচলায় আপনারা যারা অনিক এবং বৃষ্টির প্রতিটি হাসিতে হেসেছেন, প্রতিটি কান্নায় চোখের জল ফেলেছেন, আজকের এই বিদায় বেলাটি আপনাদের জন্য কতটা কষ্টের তা আমি খুব ভালোভাবে অনুভব করতে পারছি। বৃষ্টির এই করুণ মৃত্যু এবং একই সাথে তার সন্তানের ফিরে আসার এই অবিশ্বাস্য ক্লাইম্যাক্স আপনাদের কেমন লেগেছে তা নিয়ে আপনাদের বুকের ভেতরে জমানো অনুভূতিগুলো আমি জানতে চাই। নতুন সিরিজ দুই পৃথিবীর রাজা নিয়ে আপনাদের নিজেদের কি ধারণা বা প্রেডিকশন আছে? আপনারা কি মনে করেন অনিকের ভবিষ্যৎ জীবন কেমন হতে পারে? তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে বিস্তারিত জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমি পড়ি এবং সেগুলো আমাকে দারুণভাবে উৎসাহিত করে। আজকের এই দীর্ঘ এবং আবেগময় রিভিউটি যদি আপনাদের সত্যিই মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন এবং তথ্যবহুল বিশ্লেষণ নিয়ে আসতে সাহায্য করে। আর হ্যাঁ, আপনারা যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে নতুন সিরিজ দুই পৃথিবীর রাজা রিলিজ হওয়ার সাথে সাথেই তার নিখুঁত বিশ্লেষণ এবং রিভিউ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালোবাসার মানুষকে হারানোর এই ব্যথা হয়তো অনেক কোনোদিন ভুলতে পারবে না, কিন্তু আমাদের বিশ্বাস সে তার সন্তানের মাঝে বৃষ্টিকে বাঁচিয়ে রাখবে আজীবন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় এমন সুন্দর গল্পের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চমক নিয়ে। আল্লাহ হাফেজ।